কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করে এলাকা ছাড়া জামায়াতের দুজনকে বহিষ্কার। মানবতা বিরোধী অপরাধের বিচারে শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি। বাংলাদেশের প্রকল্পে দুর্নীতির অভিযোগ, টিউলিপকে ব্রিটিশ নৈতিক কমিটির জিজ্ঞাসাবাদ। বিএনপি 15 বছর মাঠে ছিল বলে সফল হয়েছে ছাত্র জনতার আন্দোলন, বললেন মির্জা ফখরুল। চাঁদপুরে মেঘনা নদীতে সারবাহী নৌযান থেকে 7 মরদেহ উদ্ধার, ডাকাতির চেষ্টার সন্দেহ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও যা থাকছে: রাহাত ফাতে আলী খানের জাদুকরি সুরে মাতল বিপিএল ফেস্ট। बना के मैं पहनूं तुझे, दिल करे खुदा का ना छोड़ी से, मांगू मैं अब क्या रब से, पाया तुझको जब से, इश्क तेरा हम पे तारी रक्स में जा। কুমিল্লার 14 গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুর গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করে এলাকা ছাড়া করা হয়েছে। রোববার দুপুরে বাতিশা ইউনিয়নের কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে লাঞ্ছিতের এই ঘটনা ঘটে। পরে রাতেই এর ভিডিও ছড়িয়ে পড়ে ফেসবুকে। এদিকে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং বিবৃতিতে বলেছে, দোষীদের আইনের আওতায় আনতে নির্দেশ দেওয়া হয়েছে। কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির রনির সহায়তায় আরও জানাচ্ছেন আদিত্য মামুন। রোববার দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পরপরই একদল দুর্বৃত্তের হাতে আটক হন 14 গ্রামের লুদিয়ারা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু। এরপর তাকে নিয়ে যাওয়া হয় কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। সেখানে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছনাকারীরাই ঘটনাটির ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেন। ভিডিওতে দেখা যায় আব্দুল হাইকে এলাকা ছাড়ার জন্য হুমকি দেয়া হচ্ছে, মাফ চাইতেও বাধ্য করা হয়। মুক্তিযোদ্ধা আব্দুল হাই কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও একই সংগঠনের কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক সহসভাপতি। আওয়ামী লীগের রাজনীতি করলেও ছিলেন নির্যাতনের শিকার। 14 গ্রামের সাবেক এমপি ও রেলমন্ত্রী মুজিবুল হকের পক্ষে রাজনীতি না করার কারণে গত 8 বছর ছিলেন এলাকা ছাড়া। সম্প্রতি ফিরে আসেন এলাকায়। ফেসবুকে ছড়িয়ে পড়া 1 মিনিট 46 সেকেন্ডের ভিডিওতে দেখা যায় দুজন ব্যক্তি জুতার মালা পরা অবস্থায় আব্দুল হাইকে টানা হেঁচড়া করছেন। পুরা গ্রামের মানুষের কাছে মাপ চাইতে নিয়ম নেই, একজন ঘটনার পর অসুস্থ হয়ে পড়া আব্দুল হাইকে ভর্তি করা হয় ফেনীর একটি বেসরকারি হাসপাতালে। 150 টাকার স্টাম্প বলছে যে তুই আর মুক্তিযোদ্ধা নামে পরিচয় দিবি না, এই এলাকায় থাকবি না, এখানে তুই টিপ দে, আমার স্বাক্ষর দে। আমি কইছি আমার জীবন চলে যাবো, আমি মুক্তিযোদ্ধা। আমারে চড়ছে শোয়াইয়া, আমারে বুঝাইছে, আমার মাথায় এভাবে বুঝে দিছে। আমি এটার বিচার চাই। বীর মুক্তিযোদ্ধার এমন অপমান অনাকাঙ্ক্ষিত, দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন স্থানীয় বাসিন্দারা। উনি মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করছে, হ্যাঁ, এটা অসম্মান হয়। ঘটনার পর নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে দাবি তাদের। এটি অবশ্যই অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত। ওনার এক্ষেত্রে আইনি সহায়তার জন্য যা করা প্রয়োজন আমরা সেই ব্যবস্থা নিচ্ছি। আমাদের মুক্তিযোদ্ধাদের কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে কয়েকজন মুক্তিযোদ্ধা ইতিমধ্যে আমাদের কাছে এসেছেন এবং তারা একটা অভিযোগ দায়ের করবেন বলে আমরা জানতে পেরেছি। তারা অভিযোগ দায়ের করলে পরবর্তী যে আইনগত ব্যবস্থা যেটা আছে এই আইনগত ব্যবস্থা গ্রহণ করা। এদিকে কুমিল্লা 14 গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে মানহানির ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সোমবার এক বিবৃতিতে দোষীদের আইনের আওতায় আনারও নির্দেশ দেয়া হয়েছে।
আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। কুমিল্লার 14 গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত 2 সমর্থককে বহিষ্কার করেছে জামায়াতের কুমিল্লা জেলা দক্ষিণ শাখা। সোমবার রাতে জামায়াতে ইসলামী দক্ষিণ জেলার আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান ও সেক্রেটারি ডক্টর সরওয়ার উদ্দিন সিদ্দিকী এবং 14 গ্রাম উপজেলা আমির মোহাম্মদ মাহফুজুর রহমান ও সেক্রেটারি মোহাম্মদ বেলাল হোসাইন এক যুক্ত বিবৃতিতে জানান, বীর মুক্তিযোদ্ধা লাঞ্ছিত করার ঘটনায় দলের সমর্থক মোহাম্মদ আবুল হাশেম ও মোহাম্মদ ওহিদুর রহমানকে বহিষ্কার করা হয়েছে। 2 সমর্থক বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার মধ্য দিয়ে জামায়াতে ইসলামী শৃঙ্খলা ভঙ্গ, মানমর্যাদা ক্ষুণ্ণ করেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে কূটনৈতিক চিঠি দিয়েছে বাংলাদেশ। সোমবার সাংবাদিকদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, মানবতা বিরোধী অপরাধের বিচারে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে এই চিঠি পাঠিয়েছে ঢাকা। মানিক শিকদারের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থান, 1 মাস ধরে ছাত্র জনতার আন্দোলনে উত্তাল দেশ। 5 আগস্ট শেখ হাসিনার আওয়ামী সরকারের চূড়ান্ত পতন, ঢাকার রাজপথে লাখ লাখ জনতার বিজয় উল্লাস। এদিনই দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর একের পর এক হত্যা ও গণহত্যার মামলায় হন আসামি। ভারতে পালিয়ে গেলেও সেখান থেকে দল পরিচালনার ব্যর্থ চেষ্টা করেন শেখ হাসিনা। এমন প্রেক্ষাপটে বিচারের জন্য তাকে দেশে ফেরাতে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। আমরা তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। না, একটা নোট ভার্বাল দিয়ে। হ্যাঁ, নোট ভার্বাল। হ্যাঁ, না, ভারত সরকারকে। শেখ হাসিনাকে দেশে ফেরাতে গত কয়েকদিন ধরেই সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগের কথা বলা হচ্ছিল। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের পাঠানো কূটনৈতিক চিঠি পাওয়ার কথা জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ব্রিফিংয়ে কথা জানান। বলেন, বাংলাদেশ হাইকমিশনের কাছ থেকে কূটনৈতিক চিঠি পেয়েছেন তারা। চিঠিতে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়েছে, তবে এ নিয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি নয় ভারত। রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্প থেকে প্রায় $5 বিলিয়ন আত্মসাতের অভিযোগে যুক্তরাজ্যে জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ও ব্রিটিশ ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক। ব্রিটিশ সংবাদ মাধ্যম বলছে, টিউলিপ সহ অন্যদের বিরুদ্ধে তথ্য প্রমাণ সংগ্রহ করছেন তদন্ত কর্মকর্তারা। আগামী কয়েক সপ্তাহের মধ্যে চিঠি দেয়া হবে তাদের। এদিকে নতুন করে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে $100 কোটি অস্ত্র চুক্তিতেও দুর্নীতির অভিযোগ উঠেছে। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্ট। যুক্তরাজ্যে অর্থ মন্ত্রণালয়ের ইকোনমিক্স সেক্রেটারি টিউলিপ সিদ্দিক। আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্ব তার। এবার তিনি নিজেই দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদের মুখে। ব্রিটিশ মন্ত্রিসভা কার্যালয়ের প্রপার্টি অ্যান্ড এথিক্স টিম PET তাকে জিজ্ঞাসাবাদ করে। এ নিয়ে বিভিন্ন ব্রিটিশ গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ নিয়ে টিউলিপকে বেশ কয়েকটি প্রশ্ন করা হয়। তবে সব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন টিউলিপ। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, রাশিয়ার সঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প চুক্তির মধ্যস্থতা করেন এবং এ প্রকল্প থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে মিলে প্রায় $500 কোটি আত্মসাৎ করেন। মালয়েশিয়ার বিভিন্ন অফশোর ব্যাংক অ্যাকাউন্টে পাচার করা হয় এই অর্থ। এ নিয়ে এরই মধ্যে তথ্য প্রমাণ সংগ্রহ শুরু করেছেন বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে অভিযুক্তদের চিঠি দেওয়া হবে। এদিকে রুশ অস্ত্র ও সামরিক উপকরণ কেনার জন্য $100 কোটি ঋণ চুক্তি নিয়ে নতুন করে প্রশ্নের মুখে পড়েছেন টিউলিপ সিদ্দিক। সংবাদ মাধ্যম দ্য ডেইলি মেইল এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বিএনপি মাঠে ছিল বলেই জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন সফল হয়েছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, দেশবিরোধী ষড়যন্ত্র এখনও থেমে নেই। ঠাকুরগাঁও প্রতিনিধি SM জসিমউদ্দিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
সোমবার বিকেলে শিবগঞ্জ কলেজ মাঠে ঠাকুরগাঁও সদর থানা বিএনপির জনসভায় যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছেন, ভারত থেকে বাংলাদেশ বিরোধী নানা অপপ্রচার চালানো হচ্ছে। আওয়ামী লীগের হাতে যখন দ্বিতীয়বার ক্ষমতা আসলো 2008 সালে 9 সালে, তারপর আবার শুরু হলো অত্যাচার, নির্যাতন, নিপীড়ন। মির্জা ফখরুল বলেন, বিএনপি গত 15 বছর আন্দোলন সংগ্রাম করেছে, আর বিএনপি রাজপথে ছিল বলেই ছাত্র জনতার আন্দোলন সফল হয়। রাতারাতি কিছু হয়ে যায় নাই, দীর্ঘকাল দীর্ঘ বছর ধরে আমরা এখানে লড়াই করেছি, সংগ্রাম করে। আমাদের বিক্ষোভ ছিল না, আমাদের বিদ্রোহ ছিল না, আপনার বিদ্রোহ ছিল না, আপনি জানান নাই রাস্তায় সেদিন বেরোয় আসেন নেই, ঠাকুরগাঁও মাঠে আপনারা সেদিন গুলির মোকাবেলা করেন নাই। ভোটের অধিকার এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান বিএনপি মহাসচিব। জনগণের ভোটের মাধ্যমে যদি আমরা কোনো ক্ষমতায় যেতে পারি। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। যেসব বিষয়ে জাতীয় ঐক্যমত্য আছে সেসব বিষয়ে সংস্কার শুরু করার মৌখিক অনুমতি দিয়েছেন প্রধান উপদেষ্টা। রাজধানীতে এক সংলাপে আইন উপদেষ্টা আসিফ নজরুল এই তথ্য জানিয়ে বলেন, বছরখানেক সময় পেলে সংস্কারগুলো করে যেতে পারবে অন্তর্বর্তী সরকার। এ সময় বিচার বিভাগকে প্রভাবমুক্ত রাখতে নিয়োগ ও পদায়নে স্বচ্ছতা আনার পরামর্শ দেন আইন বিশ্লেষকরা। শিউলি শবনমের রিপোর্ট। স্বাধীনতার 5 দশকেও বিচার বিভাগে কাঙ্ক্ষিত সংস্কার ও রূপকল্প প্রতিষ্ঠা হয়নি। এমন প্রেক্ষিতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর উদ্যোগে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য এই সংলাপ। এতে অংশ নিয়ে বক্তারা বলেন, 53 বছরে দেশে কোনো দুর্নীতির মামলা নিষ্পত্তি হয়নি। সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ হয়েছে গত 15 বছরের আওয়ামী শাসন আমল। এই সাবসার্ভিয়েন্ট বিচার বিভাগ দিয়ে আপনি কোনোদিনও স্বাধীন দেশ করতে পারবেন না, বিচার বিভাগকে ফ্রি করে দিতে হবে। বিচারিক হয়রানি বন্ধে সংস্কার কাজ করার পরামর্শ দেন জ্যেষ্ঠ আইনজীবীরা। আমাদের বিচার কেন প্রলম্বিত হবে? একটা সিভিল মামলা আজকে বদলের মধ্যে 20 বছর, আমি নিজে জানি আমার পরিবারে একটা মামলা আছে 40 বছর সেটেল হয় নাই। লয়ার যখন রিপ্রেজেন্ট করছে তার ক্লায়েন্ট, এটার জন্য তাকে তুলে নেওয়া উচিত না, তার জন্য এই ঘটনা ঘটেছিল, সেই বিবরণ আজকে। সংলাপে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে সিপিবির সাবেক সভাপতি বলেন, সংস্কারের জন্য জনগণের উপর নির্ভর করতে হবে। কেউ যদি বলে সংস্কার না করে আমি যাব না, আমি তো ওইটার ভেতরে শেখ হাসিনার জনগণের উপরে আস্থা নাই আপনাদের। জনগণ যাতে তার স্বাধীন ইচ্ছা অনুযায়ী ভোট প্রয়োগ করে তার প্রতিনিধি করতে পারে, সেইটার ব্যবস্থা করে। রাজনৈতিকভাবে বিচারক নিয়োগ ও রাজনৈতিক স্বার্থে বিচার ব্যবস্থা ব্যবহার করার কারণে বিভিন্ন অনিয়ম দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। এস আলমকে কেন বাঁচানোর চেষ্টা করা হচ্ছে? একটা সুপ্রিম কোর্ট, তার কি কাজ যে এইরকম একটা দুর্নীতিবাজকে বাঁচানো, যাতে করে সে যেহেতু ক্ষমতাসীনদেরকে নানানভাবে সাহায্য করছে তার গায়ে হাত দেওয়া যাবে না। এই যে কালচারটা, এটাকে বন্ধ করতে হবে। সংলাপে যোগ দিয়ে আইন উপদেষ্টা বলেন, এই মুহূর্তে সংস্কারের জন্য সবচেয়ে বেশি দরকার ঐকমত্য। উনি বলেছেন যেসব বিষয়ে অলরেডি জাতীয় ঐক্যমত্য আছে সেটা করে ফেলো, দেরি করার দরকার নাই। আমাদের যে রুলসগুলো আছে এটা কোডিফিকেশন নাই। তারপর আমাদের বুরহান ভাই বলেন যে আমাদের আইনগুলোর মধ্যে অনেক ভুল আছে, এগুলি কারেকশন করব। ইচ্ছা আছে যদি বছরখানেক সময় পাই অন্তত এই কাজগুলো করে যাব। তারপর অনেক কাজ বাকি থাকবে। তারপর পলিটিক্যাল পার্টির ওনারশিপের একটা ব্যাপার আছে, নেক্সট গভর্নমেন্ট এসে অনেক কিছুই বাতিল করে দিতে পারে। বাট আমার মনে হয় আমাদের ঐক্যমতটা যত সুশক্ত থাকবে, নেক্সট পলিটিক্যাল গভর্নমেন্টের পক্ষে ওটা বাতিল করাটা তত কঠিন হবে। 3টি সংস্কার প্রস্তাবের ভিত্তিতে উচ্চ আদালতে বিচারক নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত হবে বলেও জানান আইন উপদেষ্টা। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। চাঁদপুরে মেঘনায় সারবাহী একটি কার্গো জাহাজ থেকে 7 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মুমূর্ষু অবস্থায় আরও একজনকে উদ্ধার করা হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, ডাকাতি চেষ্টার সময় এই হত্যাকাণ্ড ঘটে। প্রতিনিধি নিয়ামত হোসেনের সহায়তায় ইউসুফ হাসান নাইমের ডেস্ক রিপোর্ট। সোমবার বিকেলে হাইমচরের মেঘনা নদীতে সারবাহী কার্গো জাহাজ এমবি বোখারাকে মাঝ নদীতে নোঙর করা দেখে রেডিওতে যোগাযোগ করে অপর জাহাজ মুগনি 3। যোগাযোগে সাড়া না পেলেও অতিক্রম করার সময় তারা এমবি বোখারায় বেশ কয়েকটি মরদেহ দেখতে পায়।
পরে জাতীয় জরুরি সেবা নম্বর 999-এ খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোস্টগার্ড ও নৌপুলিশ সদস্যরা। আমরা 3 জনকে জীবিত দেখছি, কিন্তু তাদের অবস্থা খুবই খারাপ। ডাকাতরা ওদের অর্থে এই জাহাজে অর্থের কারণে আসছিল। সাধারণত ডাকাত উঠলে 2-1 জনকে মারপিট করে, কিন্তু এখানে এসে দেখলাম যে 5 জন জায়গায় ডেড। সাধারণত রাত্রেবেলা আমরা যখন এখানটা পার হই তখন এরকম ভয়ের মুখে পার হতে হয় যে কখন ডাকাত উঠে পড়ে। জাহাজ থেকে মরদেহ ও আহতদের উদ্ধার করে কোস্টগার্ড ও নৌপুলিশ। জাহাজ থেকে প্রথমে 5 জনের মরদেহ উদ্ধার করা হয়। 3 জনকে আহত অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হলে 2 জনের মৃত্যু হয়। আহত জুয়েলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান চিকিৎসক। ডাকাতিতে বাধা দেওয়ায় তাদের হত্যা করা হয়েছে বলে ধারণা করছে নৌপুলিশ। জাহাজ পরিচালনাকারী, সুকানি বা চালক বা বাবুর্চি এই টাইপের লোকজন, তো এদের কাছে ওই রকম কোনো টাকা পয়সা থাকে না যে যেটা ডাকাতি করার জন্য এরকম নির্মম হত্যাকাণ্ড ঘটাবে। আমার কাছে প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে, যদিও তদন্তাধীন বিষয়, তারপরেও যেটা মনে হচ্ছে পূর্ব শত্রুতামূলক কোনো বিষয় এখানে জড়িত থাকতে পারে। এ ঘটনায় নিহতরা হলেন জাহাজের মাস্টার কিবরিয়া, ইঞ্জিন চালক সালাউদ্দিন, সুকানি, আমিনুল মুন্সি, গ্রিজার অপারেটর সজিবুল, আজিজুল ও মাজেদুল ইসলাম। নিহত 1 জনের নাম জানা যায়নি। আর আহত ব্যক্তি হলেন জুয়েল, তাদের বাড়ি নড়াইল জেলায়। ঘটনাস্থল পরিদর্শন করে জেলা প্রশাসক জানান, এই রুটে পণ্যবাহী জাহাজ চলাচল করায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে। আমি নৌ পুলিশের সাথে কথা বলেছি, কোস্টগার্ডের সাথেও কথা বলেছি, যাতে এই আমাদের যে জাহাজগুলো এদিক দিয়ে পণ্য পরিবহনের জন্য চলাচল করে তাদের জন্য আরও যেন নিরাপত্তা আমরা দিতে পারি। আমরা নিরাপত্তা অবশ্যই বৃদ্ধি করব। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। রাতের 21 সংবাদের সময় হচ্ছে একটা বিরতির। ফিরে আসার পরে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। কামরুল হেনরি সহ 5 জনের বিরুদ্ধে দুদকের মামলা। বুদ্ধিজীবী কবরস্থানে অন্তিম শয়ানে উপদেষ্টা হাসান আরিফ, রাষ্ট্রীয় শোক পালন। বিরতির পর আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদ। নানামুখী উদ্যোগের পরও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। তবে রেমিটেন্স বৃদ্ধি, বৈদেশিক লেনদেনের সমতা আসায় কিছুটা স্বস্তি ফিরেছে বলে মনে করেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। একনেক সভা শেষে ব্রিফিংয়ে আরও বলেন, তেল গ্যাস অনুসন্ধান নয়, বরং এলএনজি ও কয়লা আমদানিতেই বেশি আগ্রহ ছিল হাসিনা সরকারের। তৌহিদুর রহমানের রিপোর্ট। সোমবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় 1974 কোটি টাকার 10টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। পরে ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা জানান, বিগত সরকার তেল গ্যাস অনুসন্ধানে মনোযোগই দেয়নি। এই অল্প সময়ে বেশ কিছু করা যাবে না, কিন্তু এই কাজগুলো যদি শুরু করা যায় ভবিষ্যতে কিন্তু আমাদের দেশে গ্যাস অনেক বেশি আমরা পাবো এবং জনকল্যাণ হয় এমন ছোট ছোট প্রকল্পে নজর না দিয়ে বড় প্রকল্প পাশে বেশি আগ্রহ ছিল বিগত সরকারের। প্রকল্পগুলো যাতে কর্মসংস্থান দিতে পারে এবং যাতে স্থানীয় মানুষের উপকার হয়। বাজেটের আকার কতদূর হলো তার থেকে বড় কথা হলো প্রকল্পগুলো মানুষের কাজে আসছে কিনা, কর্মসংস্থান হচ্ছে কিনা এবং তাদের জীবিকার লাভ হচ্ছে কিনা। নানামুখী উদ্যোগে কিছু স্বস্তি ফিরলেও মূল্যস্ফীতি এখনও নিয়ন্ত্রণে আসেনি বলে জানান পরিকল্পনা উপদেষ্টা। রেমিটেন্স বাড়ছে, খুব ভালো খবর সেটা। আমাদের বৈদেশিক লেনদেনের ভারসাম্য ফিরে এসেছে। শুধু মূল্যস্ফীতিতে এখনো সহনীয় পর্যায়ে নেমে আসছে না। আগামী মার্চে সংশোধিত বাজেট প্রণয়নের কথাও জানান তিনি। সংশোধিত বাজেট তৈরি করতে হবে, আমরা চেষ্টা করছি। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টার সাথে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ শেখ। সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ করেন তিনি। এ সময় তার মেয়াদে বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন অব্যাহত রাখায় আবুল শেখকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। বলেন, স্বাধীনতার পর থেকে বিশ্বব্যাংক বাংলাদেশকে এ পর্যন্ত $45 বিলিয়ন অর্থায়ন করেছে, যা বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতিতে বড় অবদান রেখেছে। শেখ এ সময় বর্তমান সরকারের প্রতি বিশ্বব্যাংকের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। আগামী জানুয়ারিতে বিশ্বব্যাংকের দায়িত্ব থেকে অবসরে যাবেন শেখ। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী মুহিবুর রহমান ও তার স্ত্রী, সাবেক এমপি জান্নাত আরা হেনরি ও তার স্বামীর বিরুদ্ধে মামলা করেছে দুদক।
রাজনৈতিক কারণে নয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা করা হচ্ছে বলে জানান দুদক মহাপরিচালক। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। অস্বাভাবিক লেনদেন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুদক। একই সঙ্গে তার স্ত্রী ও ছেলে মেয়ের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলেরও নির্দেশ দিয়েছে দুদক। 23টি ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন ও অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী মুহিবুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 4-2, 4-3 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947 5-2 দ্বারায় এটি মামলা রুজু করা হয়েছে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সহ 35টি ব্যাংক হিসাবে সন্দেহজনক 2000 কোটি টাকার বেশি লেনদেনের অভিযোগে সাবেক এমপি জান্নাতারা হেনরি ও তার স্বামীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। আমরা শুধু অপরাধটা দেখে এখানে অপরাধের ইনগ্রেডিয়েন্টস যে সমস্ত অভিযোগে পাওয়া যায় এবং অনুসন্ধানকালে আমাদের অনুসন্ধান দল প্রাথমিক অনুসন্ধানে যে তথ্যাদি পেয়েছেন, দালিলিক প্রমাণাদি পেয়েছেন, তার ভিত্তিতে এই মামলা রুজু করা হয়েছে। এখানে আমরা কোনো দলীয় পরিচয় বা কোনো ব্যক্তি বিশেষের কোনো বিষয় বিবেচনা করা হয় না, আমরা শুধু অপরাধটাই বিবেচনা করেছি। এছাড়া সম্পদের তথ্য গোপনের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর ও তার স্ত্রী এবং মেয়ের বিরুদ্ধে মামলা করেছে দুদক। কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর থাকার সময়ে এসকে সুরের বিরুদ্ধে অর্থ পাচারে সহযোগিতারও অভিযোগ ওঠে। বিষয় আপনি উপস্থাপন করেছেন। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। সম্পদ বিনিয়োগ নিয়ে বিরোধ নিষ্পত্তিতে অন্তর্বর্তী সরকারকে 6 মাসের সময় বেঁধে দিয়েছেন এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদ। এই সময়ের মধ্যে বিষয়টির সমাধান না হলে এস আলম আন্তর্জাতিক সালিসিতে যাবেন। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। অন্তর্বর্তী বিরুদ্ধে সম্পদ জব্দ ও বিনিয়োগে বাধাগ্রস্ত করার অভিযোগ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ একাধিক উপদেষ্টার কাছে বিরোধ নিষ্পত্তির নোটিশ পাঠিয়েছে এস আলম গ্রুপের প্রধান সাইফুল ইসলাম মাসুদ। নোটিশে 6 মাসের সময় বেঁধে দেয়া হয়েছে। বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে 2004 সালে দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তির কথা উল্লেখ করা হয়েছে। সিঙ্গাপুরের নাগরিক হিসেবে সাইফুল আলম আইনি প্রচেষ্টা শুরু করেছেন। 18 ডিসেম্বরে দেয়া নোটিশে বলা হয়েছে এস আলমের পরিবার 2011 থেকে সিঙ্গাপুরে স্থায়ীভাবে বসবাস করছেন। 2021 সাল থেকে 2023 সালের মধ্যে তারা সেখানের নাগরিকত্ব পান। 2020 সালে তারা বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী মার্কিন আইনি প্রতিষ্ঠান কুইন ইমানুয়েল অ্যান্ড সুলিভানের আইনজীবীরা এই নোটিশ পাঠিয়েছেন। এতে বলা হয় বাংলাদেশ সরকার ও সরকারের বিভিন্ন সংস্থার কর্মকাণ্ড এবং অবহেলার কারণে এস আলম গ্রুপের বিনিয়োগ ও সম্পদ মূল্য ধ্বংস করা হয়েছে। বিনিয়োগ চুক্তির আওতায় যা বিনিয়োগকারীদের অধিকার ও বাংলাদেশের আইন লঙ্ঘন। এর আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফাইন্যান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে বলেন, হাসিনা সরকারের ঘনিষ্ঠ প্রভাবশালী ব্যবসায়ীরা ব্যাংক খাত থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন। এর মধ্যে এস আলম $1000 কোটি নিয়ে গেছেন বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। প্রাথমিকের সকল বই বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার প্রস্তুতি থাকলেও মাধ্যমিকের বই বিতরণ হবে 3 ধাপে। নতুন কারিকুলাম, কাগজ সংকট আর ছাপাখানা স্বল্প সময়ে পাওয়ায় এমন বিলম্ব বলছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। আদিত্য মামুনের রিপোর্ট। নতুন বছরে ভিন্ন কারিকুলামে প্রাথমিক ও মাধ্যমিকের বই ছাপানোয় ব্যস্ত সময় পার করছে ছাপাখানাগুলো। কেবল প্রচ্ছদেই নতুন নয়, 10টি শ্রেণীর বইগুলোতেও আছে ব্যাপক পরিবর্তন। রাজধানীর শেরেবাংলানগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মতো আশপাশের প্রায় সব প্রতিষ্ঠানেই এখন নতুন শ্রেণীতে শিক্ষার্থী ভর্তির ব্যস্ততা। অভিভাবক শিক্ষার্থীরা শঙ্কায় আছেন যথাসময়ে পাঠ্য বই পাওয়া নিয়ে। বইয়ের জন্য এখন আমাদের 1 সপ্তাহ অপেক্ষা করা লাগবে। আগে থেকে পেলে ওদের পড়াটা ভালো হয়। শিক্ষকরা আস্থা রাখছেন পাঠ্যপুস্তক বোর্ডের উপর। যথাসময়ে আমরা বই আমাদের চলে আসবে এবং আমরা 1 জানুয়ারিতে আগের ন্যায় আমরা বইয়ের উৎসব করতে পারবো বলে আশাবাদী আমরা। শেরেবাংলা নগরের এই বিদ্যালয়ে আশপাশের আরও প্রায় 20টি শিক্ষা প্রতিষ্ঠানের বই বিতরণের কেন্দ্র। 30 ডিসেম্বরের মধ্যে বই গ্রহণের আছে প্রস্তুতিও। সকল স্কুলের বই এখানে এসে জমা হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস তারা একটা নির্দিষ্ট ডেট দিবে সেই বইগুলো কালেকশন করার জন্য। আমরা বইগুলি কালেকশন করব, সকল স্কুলেই কালেকশন করবে। কালেকশন করে বইগুলি 1 তারিখে ইনশাল্লাহ বিতরণ করা হবে।
তবে দশম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে আছে সংশয়। পড়তে হবে ভিন্ন সিলেবাস, তার উপর বই পেতেও লাগবে সময়। নতুন বই নাকি হচ্ছে আবার 3 মাস পর পেতে পারি, আবার হচ্ছে এরকম নতুন কারিকুলাম, পুরান কারিকুলাম, আমাদের একটা বছর হচ্ছে লস গেল। জানুয়ারিতে বই উৎসব না করেও শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে কাজ করে যাচ্ছে পাঠ্যপুস্তক বোর্ড। এবছরও আমরা শিক্ষাবর্ষের শুরুতে সকল শ্রেণীর জন্যই পাঠ্য বই আমরা হাজির করার জন্য সকল প্রস্তুতি আমরা নিয়েছি। সেক্ষেত্রে দ্বৈত নীতিতে বই বিতরণের সিদ্ধান্ত সরকারের। 31শে ডিসেম্বরের মধ্যে প্রথম থেকে তৃতীয় শ্রেণীর বই তো অবশ্যই পৌঁছাবে, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর বইও আমরা পৌঁছানোর ব্যবস্থা করছি। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর বইগুলিতে 3টি পর্যায়ে হবে। 31শে ডিসেম্বরের মধ্যে 3টি বই, বাংলা, ইংরেজি, গণিত। 10 জানুয়ারির মধ্যে 5টি বই, পরবর্তী আবশ্যকীয় 5টি বই, এবং 20শে জানুয়ারির মধ্যে বাকি বইগুলো। 2025 শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিকের জন্য প্রায় 41 কোটি বই প্রয়োজন হবে, যার মধ্যে প্রাথমিকের 12,08,70,000 আর মাধ্যমিকের 28,60,22,337 বই। 655 রকমের বইয়ের মধ্যে 155 রকমের পাঠ্য সম্পূর্ণ পরিমার্জন, পরিবর্ধন এবং সংযোজন বিয়োজন করা হয়েছে। আদিত্য মামুন, 21শে টেলিভিশন, ঢাকা। রাজধানী মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে অন্তিম শয়নে শায়িত হলেন অন্তর্বর্তী সরকারের ভূমি উপদেষ্টা AF হাসান আরিফ। এ সময় পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন সরকারের উপদেষ্টারা। তার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন করছে দেশ। আদিত্য মামুনের আরও একটি রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের ভূমি, বিমান ও পর্যটন উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক প্রকাশ করেছে দেশ। সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি, বেসরকারি ভবন এবং বিদেশের বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। সোমবার সকাল 10:36 মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে AF হাসান আরিফের দাফন হয়। পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন উপদেষ্টা, কর্মকর্তা, কর্মচারীরা। বাবা হিসাবেও উনি এত ব্যস্ততার মধ্যে উনি আমাদের প্রতি যে ওনার বিশেষ খেয়াল আছে বা নজর আছে, সেটা আমরা অনেক কাজেই বুঝতে পারতাম। হাসান আরিফের ছিল বর্ণাঢ্য কর্মময় জীবন। তার মৃত্যুতে দেশ হারিয়েছে একজন বিশিষ্ট আইনজীবী, দক্ষ প্রশাসক এবং সৎ মানুষ। উনি আমাদেরকে সুপরামর্শ দিয়ে আমাদেরকে শুদ্ধভাবে পরিচালনা করেছেন। পুরো বাংলাদেশের একটা অপূরণীয় ক্ষতি একটা হয়ে গেল। তার কর্মময় জীবন এবং অবদান আইন পেশায় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। গত 8 আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পান AF হাসান আরিফ। পরে হাসান আরিফকে ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। হাসান আরিফ 1970 সালে আইন পেশায় যুক্ত হন। 2001 সালের অক্টোবর থেকে 2005 সালের এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেন। 2008 থেকে 2009 সালের জানুয়ারি পর্যন্ত তিনি তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা হিসাবে কর্মরত ছিলেন। আদিত্য মামুন, 21শে টেলিভিশন, ঢাকা। রাতের 21শে সংবাদের সময় হচ্ছে আরও একটা বিরতির। ফিরে আসার পরে আরও যা থাকছে। জিডিপি প্রবৃদ্ধির নিম্নগতি সাময়িক, আগামী 6 মাসে পরিস্থিতি সামলে ওঠার আশা। গাজায় আবারও স্কুলে ইসরায়েলের বোমা হামলা, শিশুসহ অন্তত অর্ধশত নিহত। বিরতির পর আবারও আমন্ত্রণ রাতের 21শে সংবাদ। 21শে টেলিভিশনের উপপ্রধান বার্তা সম্পাদক মঞ্জুরুল আলম পান্নার শ্বশুর স্বনামধন্য ব্যবসায়ী ইমদাদুল হক ইন্তেকাল করেছেন। সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 90 বছর। 5 মেয়ে ও 2 ছেলে, নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ইমদাদুল হক। এশার নামাজের পর জানাজা শেষে তাঁকে খুলনা শহরের গোয়ালখালী সামাজিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে শোক জানিয়েছে বিভিন্ন সংগঠন। শিশু সুরক্ষায় সাংবাদিকতা বিষয়ক ফেলোশিপ পেলেন আজকের পত্রিকার স্টাফ রিপোর্টার অর্চি হক এবং দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার রাবেয়া বেবি। ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে এবং সেভ দ্য চিলড্রেনের সহায়তায় শিশু সুরক্ষায় সাংবাদিকতা বিষয়ক এই ফেলোশিপ দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক এবং গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য ডক্টর গীতিহারা নাসরিন। বক্তারা বলেন, শ্রম আইন অনুসরণ করে প্রতিটি প্রতিষ্ঠানে শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপন করতে হবে। শিশুদের সুরক্ষিত করতে গণমাধ্যমের সহায়তায় জনসচেতনতা গড়ে তুলতে হবে। শিশু বিষয়ক সংবাদ পরিবেশনে সংবেদনশীল শব্দ ও ছবি ব্যবহারে আরও সচেতন হওয়ার তাগিদ দেন তারা। এবারে আভিভা ফাইন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। প্রাকৃতিক দুর্যোগ ও রাজনৈতিক কারণে চলতি বছরে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি হোঁচট খেয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তবে পরিবর্তিত পরিস্থিতি সামলে ঘুরে দাঁড়াতে শুরু করেছে অর্থনীতির চাকা। বড় কোনো বিপর্যয় না এলে আগামী ৬ মাসে এই ক্ষত কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে মত তাদের। বিস্তারিত সঞ্জয় অধিকারের রিপোর্টে। বিগত আওয়ামী লীগ সরকার ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬.৭৫% নির্ধারণ করেছিল। কিন্তু অর্থ বছরের শুরুতেই ছাত্র আন্দোলন, গণ অভ্যুত্থান, রাজনৈতিক পট পরিবর্তন ও দেশব্যাপী বন্যার মতো ঘটনা ঘটে যায়। এতে শিল্প উৎপাদনে বিরূপ প্রভাব পড়ায় চ্যালেঞ্জের মুখে পড়ে দেশের অর্থনীতি। এমন পরিস্থিতিতে দাতা সংস্থা IMF এর পূর্বাভাসে বলা হয়েছে, বাংলাদেশে গণ অভ্যুত্থান, বন্যা ও কঠোর নীতির কারণে জিডিপির প্রবৃদ্ধি ৩.৮% হতে পারে। তবে ২০২৬ সালে পুনরুদ্ধার হয়ে ৬.৭% উঠবে। IMF যেটা হয়তো আগামী অর্থ বছরে যেভাবে একটা বিরাট রিকভারি কথা বলেছেন, এইটা আমি মনে করি যে একটু কঠিন হবে। প্রবৃদ্ধি অর্জনের বিষয়ে অর্থ বিভাগও একটি পর্যবেক্ষণ তৈরি করেছে। সেখানে জিডিপি প্রবৃদ্ধির হার ১.৫% কমিয়ে ৫.২৫% নামিয়ে আনার সিদ্ধান্ত হয়। বিনিয়োগ, উৎপাদন ও সেবা খাতের গতিমন্তর হওয়ার কারণেই এমন সিদ্ধান্ত। জিডিপি প্রবৃদ্ধির হার মানে আগের সরকার বলতেন, এখন আমরা শ্বেতপত্রের মাধ্যমে আমরা প্রমাণ পেয়েছি যে এটা একটু অতিরঞ্জিত অবস্থায় আছে। এখানে তথ্য উপাত্তকে বিকৃত করা হয়েছে। উচ্চ মূল্যস্ফীতি ছিল, আমার বিনিময় হারের মধ্যে একটা বিশৃঙ্খলা ছিল, আমার ধারাবাহিকভাবে আমার যে রিজার্ভ আছে কমছিল। তো ওই পরিস্থিতির ভিতরে নতুন করে বিনিয়োগ কিন্তু সেই অর্থে আসে নাই, যেটা প্রবৃদ্ধির উপরে তো নেতিবাচক প্রভাব এনেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৩ মাসে বড় শিল্প কারখানায় ৩.৮৫%, মাঝারি শিল্পের ৪.৪১% এবং ছোট শিল্পে ৪.০৮% প্রবৃদ্ধি হয়েছে। তবে এই সময়ে দেশের ভেতর দুদফা বন্যায় ধানসহ খাদ্যশস্যের উৎপাদন ক্ষতির মুখে পড়েছে। বিশ্লেষকদের মতে বছর জুড়েই প্রবৃদ্ধির অন্যতম নিয়ামক উৎপাদন ও সরবরাহ বাধাগ্রস্ত হয়েছে। এ অবস্থায় ৫% প্রবৃদ্ধি হলেও সেটা সন্তোষজনক। দুটো জিনিস, একটা হলো ডিমান্ড শক, একটা সাপ্লাই শক। ডিমান্ড শকের ক্ষেত্রে হচ্ছে মানুষের দ্রব্যমূল্যের কারণে মানুষের পারচেজিং পাওয়ার কমছে এবং মানুষ কিন্তু ভোগের ক্ষেত্রে কার্টেল করেছে। দেশি বিদেশি বিনিয়োগের অবস্থা মানে অত্যন্ত মন্থর আর কি। তা বিনিয়োগ না হলে উৎপাদন হবে কিভাবে, নিয়োগ হবে কিভাবে, আর নিয়োগ না হলে তো উৎপাদন বাড়বে না। তাদের মতে প্রবৃদ্ধি অর্জনে সবচেয়ে বড় বাধা হিসেবে কাজ করেছে উচ্চ মূল্যস্ফীতি। চলমান বিভিন্ন সংস্কার কার্যক্রম সফলভাবে করতে পারলে শিগগিরই এ বাধা কাটিয়ে ওঠা সম্ভব। 5-এও যদি হয় তাহলে কিন্তু এই অর্জনটাও যদি হয়, তবে আমাদের সন্দেহ যে এইটুকু কিন্তু অর্জন হবে বলে মনে হয় না এখন যে পরিস্থিতিটা চলছে। সঞ্জয় অধিকারী, ২১ টেলিভিশন, ঢাকা। রাহাত ফাতে আলী খানের জাদুকরি সুরে মাতল বিপিএল মিউজিক ফেস্ট। নটার কিছুক্ষণ আগে স্টেজে ওঠেন উপমহাদেশের জনপ্রিয় শিল্পী। এর আগে বিকেল থেকেই মন মাতানো গান পরিবেশন করেন দেশীয়রা। তিল ধারণের জায়গা ছিল না মিরপুর হোম অফ ক্রিকেটে। আকাশুজ্জামানের রিপোর্ট। শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে রাত 8:30টার পর কিছুক্ষণ নীরবতা। গ্যালারি ভরা দর্শকদের শোরগোলের উপক্রম, টুংটাং শব্দ ও আতশবাজির জমকালো প্রদর্শন। উপমহাদেশের অন্যতম সুরের জাদুকরকে বরণেই এই আয়োজন।
বিপিএল মিউজিক ফেস্টের মূল আকর্ষণ রাহাত ফাতে আলী খান যখন উঠলেন ঘড়ির কাঁটাতে তখন 9টা। সানায়ের সুরে মুগ্ধতা ছড়ালেন কিছুক্ষণ, এরপরেই মূল পরিবেশনা। মন প্রাণ উজাড় করে তার কণ্ঠে বোধ হয়েছিলেন গ্যালারি ভরা দর্শক। একের পর এক জনপ্রিয় গানে মাতিয়ে রাখেন দর্শকদের। এর আগে বিকেল 4টা থেকে শুরু হওয়া মিউজিক ফেস্ট মাতান দেশীয় শিল্পীরা। সঙ্গীত পরিবেশনা করেন রাফা, মুজা, জেফার ও সঞ্জয়। আকাশুজ্জামান, একুশে টেলিভিশন। ইতিহাসের পাতায় নাম লেখালেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে সেঞ্চুরির দেখা পেলেন জ্যোতি। প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলাদেশের নারীদের যাত্রা হয়েছে দুদিন আগে শুরু হওয়া বিসিএল টুর্নামেন্টে, আর এতে প্রথম সেঞ্চুরি কীর্তি গড়লেন জ্যোতি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে উত্তরাঞ্চলের বিপক্ষে মধ্যাঞ্চলের প্রথম ইনিংসে 153 রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি। 253 বলে 20-4 ও 2 ছক্কায় এই রান করেন বাংলাদেশ অধিনায়ক। 3 দিনের ম্যাচের দ্বিতীয় দিনে 85 রানে অপরাজিত ছিলেন নিগার। পরে আজ সকালের সেশনে পান সেঞ্চুরির দেখা। ছেলেদের প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম এই কীর্তি গড়েছিলেন আল শাহরিয়ার রোকন। শেষ করছি শহীদ শিশু আরাফাতের শেষ যাত্রার খবর জানিয়ে। আগস্ট শহীদদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করবে সরকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়ে 4.5 মাস পর মৃত্যুবরণ করা আরাফাতের জানাজায় একথা বলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে। মেহেদী হাসানের রিপোর্ট। 5 আগস্ট ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভে জনতার সাথে পথে নেমেছিল 12 বছর বয়সী শিক্ষার্থী আরাফাত। এরপর পুলিশের গুলিতে মারাত্মক আহত হয়ে ঠাঁই হয়েছিল হাসপাতালের বিছানায়। অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি। সোমবার দুপুরে জানাজার জন্য মৃতদেহ আনা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। আমরা চাই যেন এরকম কোনো মায়ের সন্তান আর এরকম শিশু বাচ্চা কারো যেন সন্তান এই দেশের ভিতরে এরকম গুলিবিদ্ধ যেতে না হয়। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আরাফাতের মতো আরো মাদ্রাসা ছাত্রদের অবদানকে কেন পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে সে প্রশ্ন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের। প্রায় 100 জন মাদ্রাসার ছাত্ররা শহীদ হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা মিডিয়াতে দেখেছি যে তার তুলনায় তাদের স্বীকৃতি কম। এ সমস্ত হত্যাকাণ্ডের বিচারকেই এখন সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে, স্মরণ করিয়ে দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আমাদের এই গভর্নমেন্টের টপ প্রায়োরিটি হচ্ছে এই প্রত্যেকটা খুনের বিচার করা। আরাফাতরা যে উদ্দেশ্যে জীবন দিয়ে গেছে তা যেন আমরা ভুলে না যাই, বলছেন সার্জিস আলম। কোন লক্ষ্য, কোন স্বপ্নগুলোকে সামনে রেখে আমার ভাইরা জীবন দিল অকাতরে, আমার ভাই বোনেরা রক্ত দিল অকাতরে। আমরা যেন আমাদের জায়গা থেকে সেই স্বপ্নগুলোর সাথে বিন্দু মাত্র বিশ্বাসঘাতকতা কেউ না করি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদ সব পরিবারকে পুনর্বাসন করা হবে, বলছেন উপদেষ্টা নাহিদ। এই সরকার অবশ্যই এই শহীদ পরিবার এবং আহতদের পরিবারকে রাষ্ট্রীয় মর্যাদায় পুনর্বাসন করবে এবং তারাই এই জাতির শ্রেষ্ঠ সন্তান এবং তাদের যে রক্তত্যাগ সেই আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা বাংলাদেশকে গঠন করব। এরপর শহীদ মিনারে হয় আরাফাতের জানাজা শেষে মিছিল বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি গিয়ে শেষ হয়। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করে এলাকা ছাড়া, জামায়াতের 2 জনকে বহিষ্কার। মানবতা বিরোধী অপরাধের বিচারে শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি। বাংলাদেশের প্রকল্পে দুর্নীতির অভিযোগ, টিউলিপকে ব্রিটিশ নৈতিক কমিটির জিজ্ঞাসাবাদ। বিএনপি 15 বছর মাঠে ছিল বলেই সফল হয়েছে ছাত্র জনতার আন্দোলন, বললেন মির্জা ফখরুল।
চাঁদপুরে মেঘনা নদীতে সারবাহী নৌযান থেকে 7 মরদেহ উদ্ধার, ডাকাতির চেষ্টার সন্দেহ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথে থাকুন।